চলছে ঐকমত্য কমিশনের বৈঠক, সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন সহ নানা ইস্যুতে খোলামেলা আলোচনায় ঐকমত্যের আশা। দেশের শান্তির জন্য নির্বাচনে একমত ডক্টর ইউনূস। তারেক রহমান বললেন মির্জা ফখরুল বিতর্ক সংঘাতে না জড়ানোর আহ্বান। ভিআইপি নিরাপত্তায় জনভোগান্তি কমাতে হবে, এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান উপদেষ্টা আরও আধুনিকায়নের আশ্বাস। গুমের মামলায় র্যাবের সাবেক পরিচালক সোহাইলকে কারাগারে প্রেরণ, 2 মামলা তদন্তে 3 মাস সময় দিলেন ট্রাইব্যুনাল। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও বাড়ছে করোনা, একজনের মৃত্যুর পর বাড়ছে আতঙ্ক, পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান, ট্রাম্পের যুদ্ধ কেবল শুরু, খামেনির পাল্টা হুঁশিয়ারি, বিশ্বে একক কর্তৃত্ব চায় যুক্তরাষ্ট্র। এবং গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ, 4 উইকেটে 400 পেরোলে টাইগাররা, মুশফিক 153 রানে অপরাজিত। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল গঠনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের আলোচনা। সংস্কার প্রস্তাবনায় এনসিপি একমত হলেও ভিন্ন মত দিয়েছে বিএনপি। অন্যান্য দলের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে খোলামেলা আলোচনার মাধ্যমে ঐকমত্য পৌঁছানোর আশা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আজ বৈঠকে অংশ নিয়েছে জামায়াত। এ নিয়ে আরো জানাচ্ছেন আলী আকাশ। ঐকমত্য কমিশনের প্রথম দফার আলোচনায় সংস্কার প্রস্তাবে অনেক বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর। যে বিষয়গুলোতে ভিন্ন মত রয়েছে সে বিষয়গুলোতে একমত হওয়ার জন্য মঙ্গলবার থেকে ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় দ্বিতীয় পর্যায়ের বৈঠক। বুধবারের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল গঠন নিয়ে আলোচনা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, এনসিসি গঠনের নীতিগতভাবে বিএনপি এই প্রস্তাবের বিপক্ষে। দলের অবস্থান হচ্ছে যে আমরা এই জাতীয় কোনো অর্গানাইজেশন নিয়ে ক্রিয়েট করুক এবং এই ফাংশনগুলো, এই রেসপন্সিবিলিটি তাদের দিক, অথরিটিগুলো দিক, সেটার আমরা বিপক্ষে। কারণ তাহলে পরে এক্সিকিউটিভ ব্রাঞ্চের আর তেমন পাওয়ার ফাংশন থাকে না। এ সময় সংস্কার প্রস্তাবগুলোর সাথে একমত পোষণ করেন এনসিপি। নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেয়া প্রধানমন্ত্রীর ক্ষমতার অংশ হওয়া উচিত না বলে মন্তব্য করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। সিদ্ধান্তটা হবে যে 8 জন যখন ওইখানে একমত হবেন তারপরে সেই অনুযায়ী নিয়োগ হবে। এখন 8 জন যদি একমত হতে না পারেন তখন কি হবে? সেখানে বলা আছে যে আবারও আরেকটা প্রস্তাবনা আসবে, কিন্তু এই প্রস্তাবনা কোথায় শেষ হবে, এই ডেডলকটা কিভাবে আমরা এটা মিটিগেট করব, ডেডলক আসলে আমরা কিভাবে সমাধান করব, সেটা ওইখানে লেখা নাই। এনসিসির বিষয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, যে কোনো ধরনের প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখার প্রস্তাব করা হয়েছে। এই সংস্কারের ফলে ক্ষমতায় যারাই থাকবেন তাদের উপরই নজরদারি করা সম্ভব। বেসিক প্রিন্সিপালটা হচ্ছে যে যে কোনো রকম প্রতিষ্ঠান আপনি তৈরি করেন, আমরা পার্লামেন্ট তৈরি করি, আমরা যে অ্যান্টি কারাপশন কমিশন দরকার, ভবিষ্যতে দুর্নীতি করবে ওদেরও দিতে হবে। কারণ আমরা কি ধরে নিচ্ছি যে আগামী সরকার যারা আসবে তারা এতই দুর্নীতিবাদ হবে যে আমরা একটা অ্যান্টি কারাপশন কমিশন বলে এক নিষেধ করতে পারছেন, আপনি বলেছেন। ফলে এনসিসির প্রস্তাব এবং অ্যাকাউন্টেবিলিটির যে প্রস্তাব, সেই প্রস্তাব যে কোনো রকম প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখার প্রস্তাব। এটা কে ক্ষমতায় আসবেন, কে ক্ষমতায় আসবেন না, 2/3 নিয়ে আসবেন, 151 নিয়ে আসবেন, অথবা কোয়ালিশন সরকার আসবেন, এগুলির সাথে কোনোমতেই সংশ্লিষ্ট নয়। সবার আলোচনার মধ্য দিয়ে এক জায়গায় আসা সম্ভব হবে বলে আশাবাদ জানান আলী রিয়াজ। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলো চলছে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপ, আলোচনার বিরতিতে কথা বিভিন্ন দলের নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনারা সবাই জানেন যে আমরা বলেছি সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ব্যাপারে আমরা বলেছি একটা সাংবিধানিক কাউন্সিল গঠন করা দরকার। এটা আমরা আন্দোলনের আজ থেকে কোন দল আমরা 5 বছর আগে, কেউ 3 বছর আগে গণতন্ত্র মঞ্চ আমাদের দাবিনামার ভেতরে সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রস্তাব সেটা অনেক আগে থেকে আমরা করেছি। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছি। সাংবিধানিক পদের নিয়োগের ব্যাপারে
তারা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করবার যে প্রস্তাব আজকে হাজির করেছেন, আমরা বলেছি এই প্রস্তাবে নীতিগতভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চের দলগুলো নীতিগতভাবে এ ব্যাপারে আমরা একমত। এবং আজকে দেখা গেছে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আজকে যারা আলোচনায় ছিলেন তারা অধিকাংশই এই এনসিসি গঠনের পক্ষেই তারা মতামত দিয়েছেন। দুটো ব্যাপারে আমরা পরিষ্কার করে বলেছি, অতীতের আমাদের তিক্ত অভিজ্ঞতা, আমাদের এখানে যে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ কায়েম হয়েছে তার অন্যতম কারণ ছিল সাংবিধানিক পদগুলোতে দলীয় আনুগত্য বিবেচনা করে গত কয়েক দশক ধরে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে একটা রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েমের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগকে তারা ব্যবহার করেছিল। এই জায়গা থেকে আমরা অভ্যুত্থান পরবর্তী যে সংস্কার তৎপরতার মধ্যে আছি, আমরা বলেছি নীতিগতভাবে বাংলাদেশকে যদি সামনে এগোতে হয়, গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সংবিধান যদি প্রশাসন ব্যবস্থা তৈরি করতে হয়, তাহলে অবশ্যই এই পদের নিয়োগগুলো কোনো দলীয় বিবেচনা, কোনো দলীয় আনুগত্যের জায়গা থেকে এটাকে কখনো বিবেচনা করা যাবে না। সেই জায়গা থেকে আমরা মতামত দিয়েছি। দুটো ব্যাপারে আমরা বলেছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রের প্রধান অভিভাবক, তাকে এবং প্রধান বিচারপতি দুজনকে এই এনসিসির এই কমিটির মধ্যে এনসিসি কমিটির মধ্যে তাকে যুক্ত করাটা ঠিক হবে না। তাহলে এই দুটো পদই অপ্রয়োজনীয়ভাবে বিতর্কিত হবেন এবং তারা যদি উপস্থিত থাকেন অন্য সদস্যরা বক্তব্য রাখতে তারা দ্বিধান্বিত বোধ করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমরা বলেছি যে বিশেষ করে সশস্ত্র বাহিনী, এটা বিদ্যমানে যেভাবে তাদের যে ওখানে কাঠামো আছে পদোন্নতির দায় দায়িত্বের, প্রধানত সেটাকে অব্যাহত রাখা দরকার। এটা সরকারের নির্বাহী বিভাগের দায়িত্বে আছেন, কিন্তু এগুলো নিশ্চয়ই তারা বিবেচনাগুলো তারা কিন্তু করবেন। একই সাথে রাজনৈতিক দলগুলোর চলছে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপ, আলোচনার বিরতিতে কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশের শান্তির জন্য লন্ডনের বৈঠকে নির্বাচন নিয়ে একমত হয়েছেন ডক্টর ইউনূস ও তারেক রহমান, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী তুরাগ দলের নতুন সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচন হলে কিছু রাজনৈতিক দলের কোনো গুরুত্ব থাকবে না, তা নির্বাচনের তারিখ এগিয়ে আনার বিষয়টি তাদের পছন্দ হয়নি। আর এ কারণে জামায়াত মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। এ সময় নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজি দখলবাজি করলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো পার্থক্য থাকবে না। 15 বছরের অর্জন যেন নস্যাৎ না হয়, সেজন্য সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। নির্বাচন হলেই তাদের বিপদ, এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয়। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার যে ওয়াদা করেছে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নরসিংদী জেলার নবগঠিত কমিটি নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। জানান, বিগত ফ্যাসিস্ট সরকার জুলুম নির্যাতন করেও বিএনপিকে ভাঙতে পারেনি, এখনও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, তা এখনও নির্মাণাধীন আছে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে বিএনপির। আর বিলম্ব নয়, যারা গণতন্ত্রের লড়াই করেছেন যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হবে। সেই সরকার হবে জবাবদিহিতামূলক সরকার জনগণের কাছে। সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি সরকারের প্রধান, তিনি একজন সম্মানিত মানুষ, তিনি জনগণের জন্য অনেক দিন থেকে কথা বলেন, তার কাছ থেকে এদেশের জনগণ সবকিছু ভালো আশা করে।
ভিআইপি নিরাপত্তা দিতে গিয়ে যাতে জনভোগান্তির সৃষ্টি না হয় সে বিষয়ে এসএসএফকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার এসএসএফ এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। এ ব্যাপারে এসএসএফকে যতটুকু সম্ভব জনভোগান্তি পরিহারের নির্দেশনা দেন তিনি। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় 1 ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে, কিন্তু এসএসএফের দায়িত্ব বেড়ে গিয়েছে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। অপহরণ ও গুমের মামলার একমাত্র আসামি রাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 2012 সালে ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের গোলাম মর্তুজা নিহিমকে অপহরণের পরে আয়নাঘরে নিয়ে 47 দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে এই মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি হয়। জুলাই আগস্টের গণহত্যার মামলা অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক ও MA মইনুল ইসলামকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করে সে তথ্য র্যাব, পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের দিতেন ইশতিয়াক। মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি ইশতিয়াক ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। এ মামলায় অন্যতম পলাতক আসামি ডিবির হারুন। এদিকে গাবতলী গণহত্যার এক মামলায় আসামি অতিরিক্ত পুলিশ সুপার SM মাইনুল গাজী তামিম, প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা। সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে। আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সংস্থা থেকে তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করেছিলাম। সে অনুযায়ী প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ। একজনের মৃত্যুর পর আতঙ্ক বাড়ছে মানুষের। হাসপাতালে চলছে প্রস্তুতি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হচ্ছে কল সেন্টার। পর্যাপ্ত কিট ও টিকা মজুদ রয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। একেএম নাজিমের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ। এ সপ্তাহে একজনের মৃত্যুর পর জনমনে বাড়ছে আতঙ্ক। সামনে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। এরই মধ্যে কিছু হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়েছে। খোলা হচ্ছে কল সেন্টার, যেখানে পাওয়া যাবে করোনা সংক্রান্ত সার্বক্ষণিক টেলিফোন সেবা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা সার্ভিস সেন্টার আমরা খুলব, যাতে করে সবসময় সেখানে টেলিফোন করলে তাতে করে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা দিতে পারি। চিকিৎসা গাইডলাইন আছে, আগে যে টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ, টেকনিক্যাল কমিটি আছে ন্যাশনাল, তারা গাইডলাইন অনুযায়ী আমরা চলি। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হলেও জেনারেল হাসপাতাল পুরোপুরি প্রস্তুত নয়। কর্তৃপক্ষ বলছেন, লোকবল সংকটের পাশাপাশি কিছু যন্ত্রপাতি এখনো সচল করা সম্ভব হয়নি। যদি কোনো পেশেন্ট এরকম চলে আসতে পারে ডায়ালাইসিস রোগী উইথ কোভিড, তাহলে তাদেরকে আমরা ওই ডায়ালাইসিস মেশিনে তাদেরকে আমরা ব্যবস্থা আছে, এরকম কোনো সমস্যা হবে না। কোভিডকে কেন্দ্র করে আসলে আমরা আমাদের সীমাবদ্ধতাগুলোকে আলোচনা করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম সীমাবদ্ধতা ছিল হচ্ছে যে জনবল সংকট। এটা নিয়ে আসলে আমরা এখন কাজ করছি। সিভিল সার্জন জানিয়েছেন, করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি করোনার টিকাও মজুত রাখা হয়েছে। আপনারা জানেন, বিগত 1-1.5 বছর কোভিড ছিল না। এজন্য আমাদের যে লজিস্টিক যেগুলো ছিল, কিট যেগুলো ছিল, এগুলো ডেটগুলো এক্সপায়ার হয়ে গেছে। এখন এই সময়ে আমাদের দ্রুত গতিতে কিট ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের কাছে পর্যাপ্ত প্রায় 80,000 মতো ভ্যাকসিন আছে আমাদের। চট্টগ্রামে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও যে কোনো সময় তা জটিল হতে পারে। চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
দেশজুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনা ও কুমিল্লায় সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা ও সুমন কবির। প্রথমে যাচ্ছি বরগুনায়। মুসা, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন? হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা জানাবেন। দেখুন, গত 15 দিনে বেশ কিছু মৃত্যু বরগুনার মানুষকে শোকের সাগরে ভাসিয়ে দিচ্ছে। প্রতিদিনই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন কেউ মারা যাচ্ছে, মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে। এবং এছাড়াও বরগুনায় প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। বরগুনায় মোট প্রায় 2000-এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়াও 24 ঘন্টায় 63 জন নতুন মানুষ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এছাড়া বরগুনা সদর হাসপাতালে বর্তমানে 232 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বরগুনায় ডেঙ্গুর প্রকোপ দিনে দিনে আরও কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং ডেঙ্গুর এই যে মহামারীর হাত থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। এবং বরগুনার সদর হাসপাতালে যেহেতু চিকিৎসক সংকট রয়েছে, সেই চিকিৎসক সংকট কাটানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে 12 জন চিকিৎসক দিয়েছে এবং এছাড়া 10 জন নার্স কিন্তু এখানে পদায়ন করা হয়েছে। এবং মশক নিধনের কার্যক্রমও কিন্তু অব্যাহত রয়েছে। যদিও এখন বৃষ্টি থাকার কারণে কিন্তু মশার উপদ্রব কিছুটা স্বাভাবিক হলেও কিন্তু এই বৃষ্টি কমে যাওয়ার পরে কিন্তু আবার মশার উপদ্রব বাড়বে এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব আবার কিন্তু দেখা দিতে পারে বলে এখানের যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু রোগীদের সাথে আমরা কথা বলেছি, রোগীরা আমাদেরকে যেমনটা বলার চেষ্টা করেছেন, অতিরিক্ত রোগীর কারণে চিকিৎসা থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং হাসপাতাল থেকে পর্যাপ্ত স্লাইন এবং ওষুধ পাচ্ছেন না। এবং অনেক পরীক্ষা ডেঙ্গু রোগীদের জন্য সেটিও কিন্তু হাসপাতাল থেকে না পাওয়ার কারণে কিন্তু বাহিরের যে বেসরকারি ক্লিনিক মানহীন সেখান থেকে করাতে হচ্ছে এবং সে কারণে কিন্তু পরীক্ষার রিপোর্ট কিন্তু এক এক ক্লিনিকের এক এক রকম আসছে। এই জন্য কিন্তু চিকিৎসকরাও যেমন বিভ্রান্ত হচ্ছে এবং এখানে রোগীরাও তেমন বিভ্রান্ত হচ্ছে। এবং এই ডেঙ্গুর যে প্রাদুর্ভাব এটি এখন নিয়ন্ত্রণ করা না গেলে কিন্তু এটি আরও মহামারী আকার ধারণ করবে বলে এখানে বিশেষজ্ঞরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। কুমিল্লায় রয়েছেন আমাদের সহকর্মী সুমন। কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি সর্বশেষ আমাদেরকে জানান। জি মুসা, আপনি যেটা বলছিলেন আসলে আমি একটু জানি রাখি, ডেঙ্গুর ভয়াবহতা দিন বেড়ে চলেছে কুমিল্লায়। আমি একটু জানি রাখি, কুমিল্লায় এ পর্যন্ত 700-র অধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যখন এই কথা বলছি তখন আমি জানি আজকে ডেঙ্গুর আপডেট হচ্ছে। আমাদের সিভিল সার্জন জানিয়েছেন যে কুমিল্লায় 700-র অধিক ডেঙ্গু, এর মধ্যে গতকাল 24 ঘন্টায় আসলে আরো 15 জন শনাক্ত হয়েছে। তো এই বিষয়ে কথা বলার আমি জেনেছি যে কুমিল্লায় যে ডেঙ্গু ভয়াবহতা বেড়েছে, বিশেষ করে কুমিল্লার দাউদকান্দি এলাকায় 506 নম্বর ওয়ার্ডের সবিকান্দি, দাউদকান্দি, শাহপাড়া, সানারপাড়া, বদলাখালা এবং তুজার ভাঙ্গা গ্রামগুলিতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন গড়ে প্রায় 50-60 জন রোগী আসলে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এদিকে 506 নম্বর ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কুমিল্লায়। তবে আমি আপনাকে আর একটু জানিয়ে রাখি, নিহতরা হলেন মোট 4 জনের মৃত্যু হয়েছে কুমিল্লায় ডেঙ্গুতে। এর মধ্যে নিহতরা দোনারছ গ্রামের মান্নানের ছেলে ইসুফ আলী, নাজির চৌধুরীর স্ত্রী মাকসুদা বেগম, স্ত্রী শাহিনুর আক্তার, আরেকজন নাম জানতে পারিনি। তো এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি কুমিল্লা সিভিল সার্জনের সাথে। উনি আমাদেরকে জানিয়েছে সকল ধরনের প্রস্তুতি তারা সতর্কতা করেছেন এবং জরুরিভাবে আসলে কুমিল্লার দাউদকান্দি এলাকাকে আসলে তারা চিহ্নিত করেছেন এবং ফগার মেশিন দিয়ে পৌর যে প্রশাসন রয়েছেন তারা মশা নিধনের জন্য চালিয়ে যাচ্ছেন, একযোগে কাজ করছেন। সকলে জেলা প্রশাসন এবং কুমিল্লা সিভিল সার্জনের সমন্বয়ে আসলে দাউদকান্দি পৌরসভার সমন্বয়ে আসলে একযোগে কাজ করছেন। তবে যে প্রস্তুতি নেওয়া কুমিল্লার যে সিটি কর্পোরেশন রয়েছে চেষ্টা, সেখানে আমরা দেখিনি আসলে ফগার মেশিন দিয়ে কোনো ওষুধ দিতে আমরা দেখিনি। এবং যে কোনো সময় কুমিল্লা সিটি কর্পোরেশন আমরা দেখতে পাবো যে ডেঙ্গু ভয়াবহতা আসলে তৈরি হয়েছে। বিশেষ করে কুমিল্লা মহানগর এরিয়াতে আমরা এখন পর্যন্ত দেখিনি ফগার মেশিন দিয়ে সিটি কর্পোরেশন কোনো কার্যক্রম না নিতে। এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি কুমিল্লা সিটি কর্পোরেশনের সাথে। তারা বলছেন সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন, তারা অতি সত্বর মশা নিধনের কার্যক্রম তারা শুরু করবেন। ডেঙ্গুর জন্য সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জানা। ধন্যবাদ আপনাদেরকে। বরগুনা ও কুমিল্লা থেকে ডেঙ্গুর প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বাড়ছে করোনার প্রকোপ, দেশজুড়ে হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। চট্টগ্রামের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। চট্টগ্রামে সবশেষ করোনায় কতজন শনাক্ত হয়েছেন? জেলায় পর্যাপ্ত কিট মজুত রয়েছে কিনা জানাবেন। ডানা যেমনটি বলছিলেন, করোনা এবং
ডেঙ্গু দুটি কিন্তু এখন একেবারে মহামারী আকার ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি জানুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একটু বেশি দেখা যাচ্ছে। মে মাস এবং জুন মাস এই 2 মাসে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। আমরা আমাদের কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি 337 জনের ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে রয়েছে 152 জন এবং উপজেলাতে রয়েছে 187 জন। সেই সাথে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে করোনা। সিভিল সার্জনের তথ্য মতে গত 24 ঘন্টায় 150 জন করোনা পরীক্ষা করিয়েছেন। তার মধ্যে মহানগরে 5 জন এবং উপজেলায় 1 জন শনাক্ত হয়েছে। বলতে হয় ডেঙ্গু যদিও উপজেলায় একটু বেশি ছড়াচ্ছে, তবে করোনার প্রকোপ কিন্তু বেড়েছে মহানগরে। গতকালকেও 10 জন শনাক্ত হয়েছে। এই 10 জনই ছিল মহানগরের। করোনা কিন্তু মহানগরে একটু বেশি দেখা যাচ্ছে, তবে উপজেলা অঞ্চলগুলো এখনো করোনা একটু কম থাকলেও তবে উপজেলাগুলোতে কিন্তু ডেঙ্গু খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা আরেকটু বলতে চাই, আমরা হসপিটালগুলো ঘুরে দেখেছি, সেখানে করোনা চিকিৎসা নিচ্ছেন, ডেঙ্গু চিকিৎসা নিচ্ছেন চিকিৎসকরা। তাদের চিকিৎসায় কিন্তু নানান ব্যবস্থা নিয়েছেন। তবে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে জনমনে উদ্বেগ থাকলেও কিন্তু সচেতনতা একেবারেই দেখা যাচ্ছে না, যার কারণে কিন্তু চট্টগ্রাম মহানগরে এই করোনার প্রকোপটা বেশি বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে সিভিল সার্জন এবং ডাক্তার চিকিৎসকরা কিন্তু বারবার পরামর্শ দিচ্ছেন আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য এবং নির্দেশনাগুলো যেগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো মেনে চলার জন্য বারবার অনুরোধ জানাচ্ছে এবং সচেতনতা বৃদ্ধির জন্য নানা ধরনের মাইকিং এবং প্রচারণা চালাচ্ছেন, এমনটাই আমরা দেখেছি। এই পর্যন্ত চট্টগ্রামে গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল 38 জন, আর আজকে 6 জন যুক্ত হয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে গেল। ধীরে ধীরে কিন্তু করোনার যে নতুন ভেরিয়েন্ট ওমিক্রন, এই ভেরিয়েন্টে কিন্তু চট্টগ্রামের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, মহানগরের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। এই ছিল সিভিল সার্জন থেকে সর্বশেষ তথ্য। জানা পায়েল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে করোনার প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজনৈতিক দলগুলোর চলছে ঐকমত্য কমিশনের 2য় দিনের সংলাপ। আলোচনা বিরতিতে কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রপার ছিল না, এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে। আমরাও সেরকম এটা ফিল করি। ব্যক্তিগতভাবে জামাতে ইসলামী নয়, অ্যাজ এ হোল সকল দলগুলো এখানে কিছুটা বিব্রত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস ব্রিফিং, এখানে আমাদের আপত্তি। বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনো তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না এবং এটা অনেকটা পর্বতের মুশরিক এটা প্রসব করার মতো একটা পরিস্থিতি দাঁড়াবে, কার্যকরিতা হারাবে। সে কারণে প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি। এর মধ্যে আমাদের সাথে ইন্টারিম গভর্নমেন্টের অনেক ঊর্ধ্বতন ব্যক্তিরা যোগাযোগ করেছেন এবং কাল দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোনে কথা বলেছেন এবং কথা বলে আমরা আমাদের কথা বলেছি, উনি কিছুটা রিয়েলাইজ করেছেন এবং উনি এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার, ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন না। আগামীতে এসব ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সে ব্যাপারে আরো অনেক যত্নবান হবেন। এই পরিপ্রেক্ষিতেই ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি।
রাজনৈতিক দলগুলো চলছে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপ। আলোচনার বিরতিতে কথা বলছিলেন বিভিন্ন দলের নেতারা। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ইশরাক হোসেনের কাছে মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে চলছে আন্দোলন। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, অবস্থান কর্মসূচিতে কি বললেন ইশরাক হোসেন? ডানা, এই মুহূর্তে আমি আছি রাজধানীর নগর ভবনে এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে ইশরাকের সমর্থকরা এবং ইশরাকও কিন্তু একটু আগে কিন্তু তাকে মেয়রের পদ বুঝিয়ে দিয়ে এবং সকল কার্যক্রম তাকে বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু তিনি একটু আগে এসে এখানে ব্রিফিং করেন এবং সেই সঙ্গে তিনি তার যত কর্মীরা রয়েছেন এবং নগর ভবনের তার সমর্থিত যেসব কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু উপস্থিত থেকে সেখানে আন্দোলন করেন এবং সকল কার্যক্রম বন্ধ রাখেন। এবং ইশরাক একটু আগে এসে এখানে সাংবাদিকদের সাথে কথা বলেন এবং ব্রিফিং এ তিনি যেমনটি বলছিলেন যে সরকারের কারণেই কিন্তু মূলত তার যে নাগরিক সেবা প্রদান সেই প্রদানে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছেন নাগরিকরা এবং সেই সঙ্গে তিনি আরো যেমনটি দাবি করছিলেন যে সরকারের পক্ষ থেকেই অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষ থেকে নাকি এক ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, যার ফলশ্রুতিতে তারা কিন্তু নাগরিক সেবা দিতে পারছেন না সঠিকভাবে এবং সেই সঙ্গে এখানকার যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন এবং আরো যারা রয়েছেন অংশীদারজন তারা কিন্তু কাজ করছে না এবং সেই সঙ্গে জন্ম নিবন্ধন সহ যে সকল প্রয়োজনীয় নাগরিক সেবা রয়েছে সেসব সেবা দিতেও কিন্তু অনীহা দেখাচ্ছেন বলে তিনি এমনটি বলছিলেন। সেই সঙ্গে তিনি আরো যেমনটি বলছিলেন যে তারা কিন্তু নগর ভবনে যে কোনো প্রশাসনিক অর্থাৎ দাপ্তরিক যে কোনো কাজ বন্ধ থাকলেও জরুরি যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো কিন্তু অব্যাহত রয়েছে এবং সেই সঙ্গে তিনি যেমনটি বলছিলেন যে মশক নিধন সহ পরিচ্ছন্নতার যে কাজগুলো রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই কাজগুলো কিন্তু তারা চলমান রেখেছেন এবং সেই কাজের প্রেক্ষিতে কিন্তু তারা আমরা একটু আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে তারা এখানে মশক নিধনের জন্য যেসব যন্ত্রাংশ রয়েছে এবং কর্মীরা রয়েছে পরিচ্ছন্নতা কর্মীরা তারা সবাই কিন্তু একটু আগে এখানে উপস্থিত দেখতে পেয়েছিলাম। তো একটু আগে আমি দেখেছিলাম যে যেমনটি আমরা দেখছিলাম যে ইশরাক সাহেব কিন্তু ভিতরে এখন নগর ভবনের ভিতরে আছেন এবং সেখানে তিনি তার প্রশাসনিক যে কাজ সেই কাজের জন্য এবং পরিচ্ছন্নতার কাজের জন্য কিন্তু তিনি আলোচনা করছেন ভিতরে। তো এই ছিল আমার কাছে নগর ভবনের ইশরাকের মেয়র হওয়ার প্রার্থিতা নিয়ে সর্বশেষ সংবাদ। আলাউদ্দিন, ধন্যবাদ আপনাকে। ইশরাক হোসেনের কাছে মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে চলছে আন্দোলন, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই দাবি করে মিরপুরে যেন ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা। অফিসে ধরে এনে ব্যবসায়ীকে অমানবিক নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্পে নেন জোরপূর্বক স্বাক্ষর। সরকারি অফিসে বদলি বাণিজ্য কিংবা চাঁদাবাজি, কি অপকর্ম নেই তাদের। দেশটির হাতে এসেছে এমন তুঘলকি কাণ্ডের একাধিক তথ্য প্রমাণ। অবশ্য এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নাহিদ ইসলাম নিজেই। সালাউদ্দিন রাসেলের ছবিতে অনুসন্ধান করেছেন এম এ আজম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্চার সেল। ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান ও শাওন। সঙ্গে আছেন শাহালী থানার সদস্য সচিব পারভেজ সহ 8 থেকে 10 জন। টর্চার করতেছে। কি কি করছে? মারছে, মানে ইচ্ছামতো মারছে। আপনি কি বলে থাপ্পড় মারছে, জানি কাকে বলে কে মারছে, কে থাপ্পড়টা মারছে, কে হ্যাঁ থাপ্পড়টা মারছে কে, মানে উনি একটা খুব জোরে বাড়ি দিয়েছে, আমার এখানে ভেঙে গেছে। এ চক্রের অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে দাপিয়ে বেড়ান মিরপুর জুড়ে। নাহিদ ইসলামের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে করেন প্রভাব বিস্তার। এমন একাধিক ভিডিও ফুটেজ আসে দেশ টিভির হাতে। অভিযোগের সত্যতা যাচাইয়ে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেশ টিভি টিম। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি, তবে জানান নাহিদ ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে তার ছোট ভাই দাবি করে বদলি সহ বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করেন তারা। আমাদের এনসিপির যে বর্তমান আহ্বায়ক, ওনার ছোট ভাই প্রথমে এটা করেছি, ওনার সাথে ছবিও আছে, প্রোফাইল পিকচার। তো তিনি আমাকে খুব করেছেন, নিজের পরিচয়টাকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে
বদলির জন্য অনেকটা চাপ প্রয়োগ করেছিল। এটিটিউডটা যেটা ছিল সেটা হলো যে ভয় দেখানোর চেষ্টা। শুধু দপ্তর নয়, তাদের ত্রাসের রাজত্ব যেন মিরপুর জুড়ে। বাদ পড়ছে না বসত বাড়িও। কদিন আগে শুধু হামলা নয়, লুটপাটও চালায় এরা, যার বিচার চাওয়া তো দূরে থাক, সে ঘটনা মনে করতেই ভয়ে আটকে ওঠেন ভুক্তভোগীরা। আমরা মেন্টালি ওই স্টেটে নাই ভাই, আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে। বাচ্চাগুলো এখনো ট্রমাটাইজ হয়ে ঘুমাইতে পারে না। ওই দিনের রেকর্ডটা শুনে বিশ্বাস করছেন না তো, ওরা এই জাস্ট জানবে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির। আপনারা তো দুজনের নাম দিচ্ছেন না, অসংখ্য, কয়টার নাম বলবো। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি হতে চাই আমরা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে। ফোন কলও রিসিভ করেননি মুখপাত্র উমামা ফাতিমা, দেননি মুঠোফোনে পাঠানো খুদে বার্তার জবাবও। তাহলে নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি পুঁজি করেই কি মিরপুরে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন সাদমান শাওনরা? জানতে তাদের মুখোমুখি আমরা। তাদের দাবি কারো পরিচয়ে প্রভাব বিস্তার করেননি। আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকার অপরাধে হামলা ও ধরে এনে পিটিয়েছেন তারা। আওয়ামী লীগের কিছু তার সাথে যোগাযোগে তথ্য প্রচারের পাওয়া গেছে, ওটা নিয়ে একজন হচ্ছে আমাদের একজন শাহ আলী, সে হচ্ছে তাকে একটা আঘাত করে বসছে পিঠে। নাহিদ বলেন বা অন্য যারা আছেন, আমরা কিন্তু সবাই একই সেশনের। আমি 2016-17 সেশনের, ওরা হচ্ছে 2016। সেখানে বন্ধুর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বাড়তি ফায়দা নেওয়া, এটা আসলে কোনোভাবে আমাদের মোটিভের সাথে যায় না। অথচ বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের এ নেতাদের অসংখ্য ছবি ভিডিও প্রমাণ করে আওয়ামী লীগের স্থানীয় নেতা থেকে শুরু করে শীর্ষ নেতাদের আস্থাভাজন ছিলেন এই সাদমান শাওনরাই। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের আলোচিত সিনেমা তাণ্ডব পাইরেসির মূল হোতা টিপু সুলতানকে গ্রেফতার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম। পুলিশ জানায় টিপু সুলতান তাণ্ডব সিনেমাটি পাইরেসি করে বেআইনিভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেয়। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে টিপুকে আসামি করে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশ অভিযান চালিয়ে জেলার মাইজদির মোহাম্মদিয়া হোটেলের পাশ থেকে তাকে গ্রেফতার করে।